নমস্কার বন্ধুরা, আর্ট অ্যান্ড লাইফ অফ সুদেষ্ণা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমরা নেতাজিকে নিয়ে যারা আগ্রহী, যারা প্রচণ্ড ভালোবাসি ওই মানুষটাকে, যার জন্যে ভারতবর্ষ স্বাধীনতার মুখ দেখেছিল, যে মানুষটা সারাটা জীবন কষ্ট সহ্য করে গেছেন, হ্যাঁ, তার নামে যে মিথ্যা রটনা হয়েছিল সেটা যে সর্বৈব মিথ্যে, সাংবাদিক কুণাল বোস বারবার সেটা তুলে ধরবার চেষ্টা করেছেন এবং ওনার লেখা বই সুভাষ ফিরেছিলেন আমরা পাঠ করে শুনছি। আগের যে পাঠ করা হয়েছে তার লিঙ্কগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা পড়ে নিতে শুনে নিতে পারবেন। আর আজকে আমরা আবার পাঠ করতে চলেছি বাকি অংশের কিছুটা। আজ পাঠ করব মহাকুম্ভে নেতাজির সন্ধানে। ডাক্তার পবিত্রমোহন রায় ভগবানজির সাক্ষাৎ পেয়েছিলেন। লীলা রায় ও পবিত্রমোহন রায় প্রায় একই সময়ে অতুল সেনের থেকে বিষয়টি জানতে পারেন, কিন্তু সেই সময় নেতাজি সুভাষচন্দ্র বসুর সহযোগী সংগঠন বেঙ্গল ভলান্টিয়ার্স শ্রী সংঘ যুগান্তরের অনেক বিপ্লবীরাই ছিলেন। তারা কি কোনোভাবে নেতাজির দেশে ফিরে আসার খবর পাননি, বা তারা কি কোনোভাবে নেতাজির সাক্ষাৎ পাননি? বিষয়গুলি আমাকে ভাবিয়ে তুলেছিল। যদিও আমি পবিত্রমোহন রায়ের বিষয়টির খোঁজ করতে গিয়ে মহারাজ ত্রৈলোক্য চক্রবর্তী, আশুতোষ কোহলি এদের কথা শুনেছি। প্রত্যেকেই বাংলার বড় বড় বিপ্লবী নেতা। তাদের চিঠিপত্র পাওয়া গিয়েছে ভগবানজির ঘর থেকে, কিন্তু তাদের সহযোগী কেউ আমার কাছে আসেননি বা তাদের সাক্ষাৎকার নেওয়ার সৌভাগ্যও আমার হয়নি। তাই তাদের কথাগুলি ইতিহাসের বইয়ে গবেষকদের কাছে শুনেই আমায় বিশ্বাস করতে হয়েছে। হঠাৎ একদিন আমার কাছে একটি ফোন এলো। ফোনের ওপার থেকে যিনি কথা বললেন তার নাম অরূপ রায় চৌধুরী। তিনি আমায় এমন একটি তথ্য দিলেন যা জানার পর আমি বিদ্যুৎ স্পৃষ্টের মতো অবাক হয়ে গেলাম। বেঙ্গল ভলান্টিয়ার্সের বিপ্লবী বিমল নন্দী, আমি আগে এই নামের সঙ্গে পরিচিত ছিলাম না। তার কাছে থেকে জানতে পারলাম অরূপ রায়চৌধুরীর মামা ছিলেন বিমল নন্দী। পূর্ববঙ্গের ঢাকা জেলার মানুষ, বেঙ্গল ভলান্টিয়ার্সে যোগ দিয়েছিলেন সেই স্কুলে পড়াকালীন সময়ে। তারপরে বিপ্লবী দলের সঙ্গে ঘনিষ্ঠতায় জড়িয়ে পড়েন বিপ্লবী আন্দোলনে। বিপ্লবী দল বেঙ্গল ভলান্টিয়ার্সের আদর্শ মেনে আজীবন স্বাধীনতা সংগ্রামে ব্রতী ছিলেন বিমল নন্দী। তাই তার জীবনে জুটেছিল অকথ্য অত্যাচার, নির্যাতন, বারবার কারা যন্ত্রণা ভোগ করতে হয়েছিল। নেতাজি সুভাষচন্দ্র বসুর কাছাকাছি এসেছিলেন সেই 1929 সাল থেকেই। তারপর নেতাজির সঙ্গে একাধিকবার তার যোগাযোগ, এমনকি জেলের নেতাজির সহবন্দী হয়ে একই সেলে থাকা। এই মানুষটি দেশের তথাকথিত স্বাধীনতার পর পূর্ববঙ্গের ঢাকা ছেড়ে চলে আসতে বাধ্য হয়েছিলেন পশ্চিমবঙ্গে। তবুও এখানেও তার বিপ্লবী জীবনের পরিবর্তন হয়নি। অকৃতদার মানুষটি সারা জীবন মেদিনীপুরের খালশিউলি নামের একটি প্রত্যন্ত গ্রামে কংসাবতী নদীর পাশে একটি স্কুল তৈরি করে গ্রামের সাধারণ গরিব মানুষদের মধ্যে শিক্ষা বিস্তারের কাজ করে গিয়েছেন, সবার অলক্ষ্যে অগোচরে। কোনো সরকারি সাহায্য বা রাজনৈতিক লালসার বশবর্তী হয়ে কোনো দিনই তিনি সামনে আসেননি। তার সঙ্গে যোগাযোগ ছিল উত্তরপ্রদেশের এক সন্ন্যাসীর, যাকে তিনি মহারাজ বলে ডাকতেন। 2000 সালে মৃত্যুর আগে পরিবারের লোকের কাছে তিনি স্বীকার করে যান যে সেই মহারাজ আসলে কেউ নন, তিনি স্বয়ং নেতাজি সুভাষচন্দ্র বসু। উত্তরপ্রদেশে তিনি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আত্মগোপন করে থাকতেন। তার সঙ্গে বিমল নন্দীর যোগাযোগ হয়েছিল সেই 1962 সালে এক কুম্ভ মেলায়। তাহলে কেন এতদিন বিমলবাবু মুখ খোলেননি? আমি ছুটে যাই এই প্রশ্নের উত্তর জানতে বিমলবাবুর ভাগ্নে অরূপ রায়চৌধুরীর কাছে। সেখানে গিয়ে বিস্তারিতভাবে বিমল নন্দীর গল্প শুনেছিলাম। যা শুনেছিলাম এবং যা দেখেছিলাম তা শুনে সত্যিই এত বছর পরেও আমি হতবাক হয়ে গিয়েছি। বিপ্লবীর নিষ্ঠা, বিপ্লবীর জীবনবোধ আর মন্ত্রগুপ্তির শপথ এত কঠোর এবং কঠিন হতে পারে
তা হয়তো ইনভেস্টিগেটিভ জার্নালিজমের মধ্যে দিয়ে বিষয়টাকে না দেখলে কোনো দিন বিশ্বাস করতাম না। বিমল নন্দী ভগবানজির দেখা পেয়েছিলেন অদ্ভুতভাবে। 1962 সালে কুম্ভ মেলার আগে তিনি গিয়েছিলেন আনন্দময়ী মায়ের আশ্রমে আনন্দময়ী মায়ের সঙ্গে দেখা করতে। সেইখানে আনন্দময়ী মায়ের সামনে ব্রহ্মচারিণী পুষ্প, তার পূর্বাশ্রমের নাম ছিল সাবিত্রী। তিনি ছিলেন বিমল নন্দীর এক বোন। তিনি বিমল নন্দীকে বলেন, দাদা, তুমি কি জানো আমাদের এখানে মায়ের সঙ্গে দেখা করতে সুভাষবাবু এসেছিলেন? বিমল নন্দী জানতেন আনন্দময়ীর মায়ের সঙ্গে সুভাষচন্দ্রের হৃদ্যতা বহুদিনের পুরনো। তিনি শুনে চমকে উঠলেন। তিনি আনন্দময়ীর মার সামনেই ব্রহ্মচারিণী পুষ্পকে জিজ্ঞেস করলেন, আমি কি তার দেখা পেতে পারি না? ব্রহ্মচারিণী পুষ্প বললেন, কিছুদিন পরেই কুম্ভ মেলা হবে, তুমি সেখানে গেলে নিশ্চয়ই তার দেখা পাবে। বলে ব্রহ্মচারিণী পুষ্প আনন্দময়ী মায়ের সামনেই কয়েকটি জায়গার কথা বললেন। আনন্দময়ী মা মৃদু হাসলেন, কোনো উত্তর দিলেন না। আনন্দময়ী মার স্বভাব এরকম, তিনি নীরব থাকতেন। বিমল নন্দী দিন গুনতে শুরু করলেন কুম্ভ মেলার। কবে তার জীবনে সেই সন্ধিক্ষণ আসবে, তার নেতাকে তিনি আবার স্বাধীন ভারতে দেখতে পাবেন, আবার তিনি শুনবেন তাঁর কণ্ঠস্বর। বিমল নন্দী অপেক্ষায় দিন কাটাতে লাগলেন। অবশেষে অপেক্ষার অবসান হলো। এলো কুম্ভ মেলা। কুম্ভ মেলায় গিয়ে কয়েক লক্ষ মানুষের মধ্যে কিভাবে খুঁজে পাবেন তিনি তার নেতাকে? অনেক কষ্ট করে সারাদিন ধরে তিনি দেখলেন, কিন্তু কোনো জায়গায় সুভাষচন্দ্রের দেখা পাওয়া গেল না। যেখানে যেখানে তিনি যেতে পারেন, ব্রহ্মচারিণী পুষ্পের সেই বলে দেওয়া নির্দেশ অনুযায়ী সব জায়গায় তিনি গেলেন। এইভাবে কয়েকদিন গেল। একদিন নিরাশ হয়ে সন্ধ্যাবেলা কুম্ভ মেলার একটি প্রান্তে এক সুফি সন্ন্যাসীর কুটিরের কাছে তিনি বসে আছেন। এক সুফি সন্ন্যাসী ভিতরে বসে উর্দুতে একটি বই পাঠ করছে। বিমল নন্দী তার কুটিরের সামনে এসে অবসন্ন হৃদয়ে বিশ্রাম করার জন্য বসলেন। তারপর দুটি পা সামনে এলিয়ে দিয়ে প্রায় শোয়ার ভঙ্গিমায় দেহ ছেড়ে দিলেন। হঠাৎ ভিতর থেকে সেই সুফি সন্ন্যাসী বাংলায় বলে উঠলেন, বিমলকে আমার সন্ধানে এসেছ? সঙ্গে সঙ্গে যেন বিদ্যুৎ পৃষ্ঠের মতো লাফিয়ে উঠলেন বিমল নন্দী। এই সেই কণ্ঠস্বর, যে কণ্ঠস্বর তিনি বহুবার শুনেছেন। এই তো নেতার কণ্ঠস্বর। ভিতরে গিয়ে তিনি মিলিটারি কায়দায় স্যালুট দিলেন। সম্মুখে বসে রয়েছেন সুফি সন্তের ছদ্মবেশে স্বয়ং সুভাষচন্দ্র। তার দুই চোখ চিনতে ভুল করেননি তার নেতাকে। মৃদু হেসে সুফি সন্তের ছদ্মবেশে বসে থাকা সুভাষচন্দ্র বললেন, তুমি যাকে স্যালুট দিচ্ছ সেই মানুষ আর এই দেহে বাস করে না, তার মৃত্যু হয়েছে। এখন যিনি রয়েছেন তিনি অন্য মানুষ বিমল। সেই প্রথম দেখা, এরপর সারা জীবন বিমল নন্দী যোগাযোগ করেছেন সুভাষচন্দ্রের সঙ্গে। প্রথম সাক্ষাতেই সুভাষচন্দ্র বলেছিলেন, আমার সঙ্গে যোগাযোগ রাখতে হলে এটাই কিন্তু তোমার শেষ দেখা। কারণ আমার সঙ্গে যোগাযোগ রাখা সম্ভব নয় বিমল। আমার সঙ্গে যোগাযোগ রাখলে তোমায় ঘর, পরিবার, সমাজ, সংসার সব কিছু ত্যাগ করতে হবে। বিমল নন্দী হেসে বলেছিলেন, আমি তো তার জন্য প্রস্তুত। আমি অকৃতদার, বিবাহ করিনি, এখনও নিজেকে বিপ্লবী দলের সদস্য বলেই মনে করি। সব কিছু ছেড়ে দিয়ে সেই কোন মেদিনীপুরের খালশিউলি গ্রামে পড়ে রয়েছি। একটি কৃষকের বাড়িতে কোনো রকমে থাকার মাথা গোঁজার ঠাঁই করে নিয়ে সেখানেই থাকি। আপনি নিশ্চিন্তে থাকুন, আপনার নির্দেশ সারা জীবন ধরে পালন করব। সেই নির্দেশ সারা জীবন পালন করেছিলেন বিমল নন্দী। 1985 সালে সুভাষচন্দ্রের মৃত্যুর পরেও ভগবানজির কথা বা বিমল নন্দীর ভাষায় তার মহারাজের কথা তিনি কাউকে বলেননি। যখন তার পরিবারের লোকেরা 2000 সালে তাকে জিজ্ঞাসা করেছিলেন, যতবার তার কাছে জানতে চাওয়া হয়েছে সুভাষচন্দ্রের কী হয়েছে, ততবারই তিনি বলতেন,
সুভাষচন্দ্র 1945 সালে তথাকথিত মিথ্যা বিমান দুর্ঘটনার মাধ্যমে মানুষের চোখে ধুলো দিয়ে সোভিয়েত রাশিয়ায় পালিয়ে গিয়েছিলেন। সেখানে তিনি স্টালিনের অনুচরদের হাতে বন্দী হন। স্টালিনের অনুচররা তাকে হত্যা করেছেন। তাহলে কি তিনি মিথ্যে কথা বলতেন? বিমল নন্দী হেসে জবাব দিয়েছিলেন, মিথ্যা বলিনি, তবে ক্যামোফ্লাজ করেছি। আমাদের বিপ্লবী দলে নেতার নির্দেশ সব থেকে বড়। মন্ত্রগুপ্তির শপথ নিলে সেই শপথের বাইরে যাওয়া যায় না। নেতা যে নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশ মতোই কাজ করেছি। তাহলে 1985 সালের পর থেকে আর সেই নির্দেশ থাকলো না, কারণ সুভাষচন্দ্র বা ভগবানজি তো চলে গিয়েছিলেন মৃত্যুর পরপারে। তাহলে কেন তার মৃত্যুর পরেও তিনি এই কথা জানালেন না? বিমল নন্দীর উত্তর ছিল, তিনি তো মৃত্যুর আগে বলে যাননি জানাতে। বিপ্লবী জীবন বড় কঠোর, মন্ত্রগুপ্তির শপথ বড় কঠোর। নেতার মৃত্যুর পরেও তার নির্দেশের বাধ্যবাধকতা থেকেই যায়। এই ঘটনা যখন শুনেছি তখন আমি পবিত্রমোহন রায়, লীলা রায়, সন্তোষ ভট্টাচার্য, সুনীল কৃষ্ণগুপ্ত, সুনীল দাস এদের রাজনৈতিক জীবনের মন্ত্রগুপ্তির শপথের জন্য ভগবানজির বিষয়টা সামনে না আনার ঘটনার সঙ্গে মেলানোর চেষ্টা করেছি। প্রত্যেকটা জায়গায় দেখতে পাবেন একই প্যাটার্ন ফলো করা হচ্ছে। একইভাবে ভগবানজির নির্দেশ অনুসারে কেউ সেই কথা সামনে আসতে দেননি। বিমল নন্দী খালশিউলিতে থাকতেন। সেখান থেকে মাঝে মাঝে উধাও হয়ে যেতেন। সবাইকে বাড়িতে বলে যেতেন হিমালয়ে যাচ্ছি। আসলে তিনি চলে যেতেন উত্তরপ্রদেশের ভগবানজির কাছে। পরবর্তীকালে তার বাড়ির লোক যখন তাকে জিজ্ঞাসা করেছিল, তুমি যে হিমালয়ে যাচ্ছি বলে উধাও হয়ে যেতে, এই তোমার হিমালয়ে যাওয়া? তিনি বলেছিলেন, তোমরা কথার মানে বোঝো না। যে মানুষ বিশাল, তার হৃদয় বড়, তার মানসিকতা বড়, তার চরিত্র বড়, সে তো হিমালয়েরই সমান। আসলে আমি সুভাষচন্দ্রের কাছে যেতাম। হিমালয় আর তার মধ্যে তফাৎ কি? বিমল নন্দীর ভাষ্য অনুযায়ী তিনি নেতার নির্দেশ অনুযায়ী চলেছিলেন। সুভাষচন্দ্র ভারতকে দেখেছিলেন অন্যভাবে। ভারত তার কাছে তীর্থভূমি। তিনি দেশে ফিরেছিলেন শুধুমাত্র দেশে মৃত্যুবরণ করবেন বলেই। তার মনে হয়েছিল এই দেশ এখন অন্যরকম হয়ে গিয়েছে। যে সময় তার প্রয়োজন ছিল সেই সময় এই সময়ে তিনি কাজ করেছেন। এখন তো তাকে ছাড়াই এ ভারত চলছে। তাকে আর ভারতের কোনো প্রয়োজন নেই, কিন্তু সুভাষচন্দ্রের প্রয়োজন ছিল ভারতকে। তিনি তার বুকেই মাথা রেখে মরতে চেয়েছিলেন। জীবনের শেষ ইচ্ছে পূর্ণ করতেই তিনি দেশে এসেছিলেন। তাই সবার থেকে নিভৃতে গোপনে সরে থাকতেন। যারা তাকে ভালোবেসে শুধু তাদেরই সঙ্গেই যোগাযোগ রাখতেন। বিমল নন্দী তাঁদেরই একজন, যারা সুভাষচন্দ্রকে হৃদয় দিয়ে ভালোবেসেছিলেন। তাই নেতার নির্দেশে চিরকাল নিভৃতে গোপনে কাটিয়ে গিয়েছেন। সুভাষচন্দ্র যে ধরনের গোপনীয়তা অবলম্বন করতেন, বিমল নন্দীকেও তার মধ্যে দিয়েই যেতে হয়েছিল। মাঝে মাঝে উত্তরপ্রদেশে কোথায় তিনি থাকতেন তা বিমল নন্দী নিজেও জানতে পারতেন না। বিমল নন্দীকে তিনি জানিয়েছিলেন, তোমাকে আমি চিঠি দেব, সেই চিঠিতে নির্দেশ দেওয়া থাকবে আমি এখন কোথায় অবস্থান করছি। আমার নির্দেশ পাওয়ার পর সেই চিঠিটি সঙ্গে সঙ্গে কংসাবতীর জলে ভাসিয়ে দেবে। সেই অনুযায়ী চিরকাল তিনি তাই করে এসেছেন। বহু চিঠি, বহু জিনিস নেতার নির্দেশে ভাসিয়ে দিয়েছেন কংসাবতীর জলে। জীবনের শেষে এসে সে কথা স্বীকার করে গিয়েছেন বাড়ির লোকের কাছে। এখনও বিমল নন্দীর বাড়িতে এমন কয়েকটি জিনিস আছে যা বিমল নন্দী পেয়েছিলেন উত্তরপ্রদেশের ভগবানজি অর্থাৎ গুমনামি বাবা অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বসুর কাছ থেকে। নেতার নির্দেশে এক বিপ্লবী কীভাবে এত চরম সত্যকে নিজের হৃদয়ে স্থাপন করে শেষ হয়ে যেতে পারেন, তার চরম নিদর্শন বিপ্লবী বিমল নন্দী। ভারতবর্ষের ইতিহাসে ভগবানজির সত্যতার এর থেকে বড় প্রমাণ সত্যিই আর নেই। বন্ধুরা, আজকে এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আগে আমরা সুভাষচন্দ্র সম্পর্কে
যে পাঠটা করেছি সাংবাদিক কুণাল বসুর লেখা বই শালিধান প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে, সুভাষ ফিরেছিলেন। আমরা সেই লিঙ্কগুলো আমার ডেসক্রিপশন বক্স থেকেই পেয়ে যাব, আপনারা শুনে নিতে পারবেন। এবং আমার সঙ্গে কানেক্টেড থাকতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে দিতে ভুলবেন না। আজ শুভরাত্রি জানিয়ে আমি সুদেষ্ণা বিদায় নিচ্ছি। নমস্কার।